আপনাকে আমাদের সামনে তো বলে না, কিন্তু ওনার ছেলেমেয়েরা সাংঘাতিকভাবে আমাদেরকে মানে ওদের কোনো পরিবর্তন ছিল না। উনি অনেক মারা গেছে এসব বলছি তোমার সে ওই সময় আশ্রয় না দিলাম আমি জানি না, বা আমার আপার বা বাচ্চাদের কী অবস্থা হতো। মানে মনে হয় যে আল্লাহ তাআলা বোধহয় সবসময় বিপদের মধ্যে একজন কাউকে মানে ফেরেশতা রূপে পাঠায় দেয়। যেমন হুমায়ুন রশিদ সাহেবের ওয়াইফ, যেমন হুমায়ুন রশিদ সাহেব মানে আমাদেরকে যেভাবে সান্ত্বনা বা আশ্রয় বা যেরকম সাহস দেওয়া সব রকম সেই করবে। এবং ওনার ওয়াইফ একটু অন্যরকম ছিলেন, কারণ আগের দিনে ডিপ্লোম্যাটিক ওনাদের আমরা সাধারণ বাঙালি মধ্যবিত্ত ঘরের থেকে আসছি, তারা ফরেন সার্ভিসে তাদের ওঠা বসা চলাফেরা অন্যরকম, কিন্তু তারপরেও নিজেভাবে মানে যে কোনো দুরবস্থার মধ্যে মা বাবা ছেলে মেয়েকে যেভাবে আশ্রয় দেয় ওনারা দুজন ওইভাবে কোনোদিন ওনাদের কথা ভোলার না। আর সে সব কামাল সাহেব আসলে আমি অনেক অনুরোধ করলাম কামাল সাহেবকে যে আচ্ছা কী ঘটনা হয়ে গেলো, আপনি ফরেন মিনিস্টার, আপনি একটা প্রেস কনফারেন্স করেন এবং প্রত্যেকটা ডিপ্লোম্যাট যেখানে আছে সবাইকে রিফ্লেক্ট করতে বলবেন। উনিও খুব কাঁদছিলেন, কিন্তু হয়তো ছোটো ছিলাম বা জানি না এই কথাটার কোনো গুরুত্ব দিন, কিন্তু উনি যদি এই কথাটার গুরুত্ব দিতেন তাহলে কিন্তু অনেক অনেক কিছু সেই সময়টা ই হতো আর কি, এত বদনাম রটনা বা এত কিছু এই জিনিসগুলো হতো না। তারপরে ওইখানে তখন কিছু পাকিস্তানি বাঙালি এরা অ্যাম্বাসিতে ঘেরাও করার চেষ্টা করলো, আমার সাথে বললো ছবি নামাও। তো আমার সাহেব বললেন যে এটা এখনও বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এমন কোনো অর্ডার বা এরকম কোনো কিছু পাইনি যে এই ছবি নামাতে হবে, আর তোমরা যদি কোনো গোলমাল করো আমি তুলে করতে পারবো, কারণ এই পুরো অ্যাম্বাসিটা হলো একটা বাংলাদেশের। তারপরে তারা কতক্ষণ হয়েছে করে চলে গেল, এর মধ্যে পাকিস্তানি বাঙালি ছিল না, বাঙালি কিছু বাঙালি ছেলে পেলে, কিছু পাকিস্তানি, এরা একসাথে। তারপরে অনেক সাংবাদিকরা আসলেন, মানে হুমায়ুন রশিদ সাহেবের উপরে ব্লেম করা হচ্ছিল, উনি আমাদেরকে আটকায় রেখেছেন যে ওদের বাংলাদেশ গভর্নমেন্টের এসে আমরা ওনার বন্ধু। তখন উনি আমাদেরকে রিকোয়েস্ট মনে করে কি জামালদের সাথে দেখা করবি, অবশ্যই করবো। ওনাকে এরকম একটা ইস্যুর মধ্যে মিথ্যা একটা ইস্যুর মধ্যে তো দেওয়ার দরকার নেই, তখন আমি আর আপা বললাম যে না, আমাদের ওনার বন্ধু তো আমাদেরটা আশ্রয় দিয়েছেন, এটা তো বন্দি করা নেই। তারপর ওইখান থেকে থাকলাম 2-3 দিন, থাকার পরে তারপরে দুলাভাইয়ের এখানে ফেরত চলে গেলাম কালসুয়েতে। ওই কালসুয়েতে থাকতেন তখন দুলাভাই। আপনি পুরো ঘটনাটা পুরোপুরি শুনলেন কয়দিন পর? ওই দিন তো মানে আপনাকে বললাম যে শুনলাম যে এরকম সব শেষ, তারপর আবার ভিতরে একটা আশা যে না হতে পারে, কেন প্রথমে কেন। তারপরে যখন আমরা ইন্ডিয়াতে চলে গেলাম, পেপারে দেখলাম সব শেষ। ইন্ডিয়া গেলেন কখন? ইন্ডিয়া গেলাম অগস্টের 24 কারণ রেড ক্রস, রয়টার এরা তারাও জানে না। রেড ক্রস থেকে আমাদেরকে বলা হলো যে তোমার ছোটো ভাই বা মা, তারাও জানে যে মা বেঁচে আছেন, আমার ছোটো ছোটো বাসায় আসছেন, আর যদি থাকে তাহলে তাদের রেস্কিউ করে আনতে আমাদের ইন্ডিয়া গেলে ওদের সুবিধা হবে, আমরা রেস্কিউ করে আনতে পারবো। তারপরে হুমায়ুন রশিদ সাহেবও বললেন যে হ্যাঁ এটাই ভালো হবে। তখন উনি রেড ক্রস থেকে বিভিন্ন সংস্থা, তখন তো এত ইতি ছিল না, আপনার অন্যান্য নিউজ এজেন্সি অনেক মানে যারা যারা ছিলেন তারা অ্যাডভাইস দিলেন যে তুমি চলে যাও, ভালো যদি কেউ বেঁচে থাকে ওখান থেকে নিয়ে আসতে হবে তারা। তো তারপরে হুমায়ুন রশিদ সাহেব সব ব্যবস্থা করে দেন আমাদের। ওই পেপারে দেখলাম সব কিছু। তারপরে যখন ইন্ডিয়াতে গেলাম তখনও শুনলাম যে এই কেউ নাই, কেউ আবার শুনি কেউ আছে। সঠিক খবর মানে শুনেও ঠিক
বিশ্বাস করতে পারছিলাম না যে কেন এরকম হবে কেন। তারপরে 3-4 মাস পরে যখন আস্তে আস্তে যোগাযোগ হলো কলকাতায়, তখন সেলিম ভাই, মারুফ ভাই, খোকন, হাসান ভাই এরা তখন কলকাতা চলে আসছে। কলকাতা থেকে তারা যখন দিল্লিতে চলে আসলো, আমরা তখন দিল্লিতে, তখন এক একজনের কাছ থেকে মানে তারা তো প্রত্যক্ষদর্শী, ওনাদের কাছ থেকে শুনলাম, তাকে তো বিশ্বাস করতে পারি, এখন তো বিশ্বাস করি। আল্লাহকে তো সবসময় বলি যে আল্লাহ তুমি তো অলৌকিক অনেক কিছু করতে পারো, যেমন আমার ভাই বোন ফেরায়, আমার মাকে ফেরায়, আমার বাবাকে ফেরায়। যখন শুনলেন যে পরে 3-4 মাস পরে পুরো ঘটনা যখন শুনলেন, যখন বুঝতে পারলেন যে ঘটনার পিছনে মূল নায়ক আপনার খুবই কাছের মানুষ, বিশ্বাস করতে তো কষ্ট হয়, কিন্তু তারপরেও কি যেন আব্বা বোধহয় বুঝতেন, যেহেতু সাথে সহকর্মী পলিটিক্স করে আসছেন। কারণ পরে আমার চাচা যার এখানে আমি যার কাছে ছিলাম, তাদের অনেক পরে একজন বলে, জানিস তুমি ভাই একজন আমাদের বাড়িতে উনি বেড়াতে আসছিলেন, উনি একদিন বলে, জানিস মিয়া ভাইকে একদিন মোস্তাককে জমিটা তদবির করতে গেছিলাম, মিয়া ভাই খুব জোরে হেসে বলল যে ওটা যদি কেউ ছুরিটা মারে ওই মারবে, ওর জন্য একটু তদবির করিস। এই কথাটা নাকি আপনার বলেছে। দেখুন এগুলো বিশ্বাস করতে চান না, বন্ধু বান্ধবের থেকে আস্থাটা হারাতে চাইতেন না। আর মোস্তাক সবাই তো বাসের কাছে, যারা শুনি এরা তো সবাই কাছে, এরকম তো শুনি কেউ তো বেছে নেই, বলতে পারবে না। মোস্তাক নাকি রাত 12টা পর্যন্ত ওইখানে 32 নম্বরে, সে নাকি 32 নম্বরে 12টা পর্যন্ত আগের দিন রাত পর্যন্ত ছিল, যে কেউ কিছু আঁচ পাচ্ছে কিনা, টের পাচ্ছে কিনা। আর এই মোস্তাক যখন জেলে, তার ওয়াইফের খুব অসুখ, মানে ক্যান্সারের পর্যায়ে। আমার মা এখানে লন্ডনে যারা আওয়ামী লীগের ছিলেন তাদেরকে ফোন করে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে, যে আব্বা জেলে, আব্বার কর্মীদের জন্য মার একটা দায়িত্ব ছিল। ইতিহাসে তো ভুটাস, মির্জাফর একটু সময় হিসেবে আসেই। আর এই মোস্তাক, আমার দাদি যখন মারা যান, আব্বার ক্যাবিনেটের সবাই মন খারাপ, সবাই কেউ কোরআন শরীফ করে, কেউ দোয়া করে, কেউ কান্নাকাটি করতেছে, মন খারাপ। কিন্তু মোস্তাকের কান্নাটা ছিল অস্বাভাবিক। এখন যখন ফ্ল্যাশব্যাক হয় এগুলো মনে হয়, তখন আমরা আলোচনা করি। আমরা স্টিমারে করে যাচ্ছিলাম বাড়িতে, আব্বা খুব মন খারাপ, আব্বা কাঁদছিলেন, বড় ভাই, আমরা সবাই বসে স্টিমারের দিকে। মোস্তাকের কান্না হলো একবার মাটিতে গড়াগড়ি করে, স্বাভাবিকভাবে যে নিশ্চয়ই বাড়িতে যখন যেতেন দাদি বিদায় খুব বেশি মিস করছে। তারপরে সবার একটা খটকা লেগেছে, এইভাবে কেন মোস্তাক। আমরা তো যতটুকু এমনি শুনি যে মুস্তাকুর কারণেই তাজউদ্দিন সাহেবের সাথে শেষ সময়টি সৃষ্টি হয়েছিল। তাজউদ্দিন কাকার সাথে আপনার কোনো ছিল না, মনে প্রাণে একজন হয়তো পরিস্থিতি। এখন ওই সময় রাজনীতি কোথায় কি এতটা তো ভিতরে ছিলাম না, আর আব্বা ওনারা কী করছেন, কিন্তু আমার জানা মতো তাজউদ্দিন কাকা আর আমার আব্বা এক প্রাণ একটা, এটা তো প্রধানরা কোনো কিছু ওই দুজনের অকৃত ভাষা, মানে জেলে যাওয়া বলেন সব কিছু। আব্বা তাজউদ্দিন ছাড়া কিছু বুঝতেন না, তাজউদ্দিন বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝতেন। এটা একটা প্রতিষ্ঠা। আর মোস্তাক হয়তো বা করতে পারে, কিন্তু রাজনৈতিক চালে কতদূর এই সেটা হয়তো যে মানুষ ফোন করতে পারে, নিজের 30 বছরের বন্ধুকে ছুটি দিতে পারে, ওইটুকু এরপর তখন তো আপনার বয়স কম ছিল, তখন তো অনেক বয়স হয়েছে, বাংলাদেশের রাজনীতি দেখে আসছে।
এখন কি আপনি যে আপনার বোন প্রধানমন্ত্রী আছেন, পলিটিক্স করতেছেন, এমন কোনো আস্থা বোনের কাছে আর কি ওই ধরনের কোনো বিশ্বাস সংকট আছে কিনা? না, বিশ্বাস তো সবাইকে করি, নাহলে 15 আগস্টের পর তো আমাদের দুই বোনের ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে থাকার দরকার ছিল। বিশ্বাস তো তাকে করার কথাই ছিল না। বিশ্বাসের মানুষের তো বিশ্বাস হারানো এত গোনাও, আর বিশ্বাস হারাতে পারলে তারা এত দূর আসতে পারে। বিশ্বাস তো করতেই পারবে। এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো বলা মুশকিল। হতে পারে কিন্তু ওইভাবে যে অমুক মেরে ফেলবে তমুক মেরে ফেলবে অবিশ্বাসটা আসে না। কারণ আমরা জীবনে বিশ্বাস করি যেদিন হুকুম আসবে সেদিন কেউ থাকবে কোথায়, যত সিকিউরিটি বলেন, যত লোহার দরজা বলেন, যা কিছু, মৃত্যু যেদিন আসবে পৃথিবীতে সবথেকে সত্যি এগুলো জন্ম আর মৃত্যু। তো ওইটা হয়ে আসবে, ওইভাবে কাউকে অবিশ্বাস করি না। কিন্তু হলে ঘটনা হতে পারে। আমার মায়ের তো ছোটবেলায় বাবা মা হারায়, আমার দাদা দাদি তো ছিলেন তার মাথার উপরে ছাড়া। তারপরে আবার কিন্তু আমার আর দরকার নেই, তখন কিছু লোকজন ঢাকা থেকে আসতেন, তার বলতে না তোমাদের তো পলিটিক্স যেতেই হবে, হাল দেখতে হবে। তখন আমি ঘোরা করতে না, আমি না, আর দরকার নেই। তারপরে আস্তে আস্তে মানে ইমোশনাল হয়ে অনেক কথাই বলা যায়। আর যে ঘটনা হয়ে গেছে তারপরে তো দুনিয়াতে বেঁচে থাকারই ইচ্ছা, মানে দুই হাত তুলে মনোযোগ করতাম আর দোয়া করতাম জানলে আমাকে নিয়ে যদি আমার ভাইদেরও বাঁচায় রাখতে আর আমাকে বাঁচায় রাখতে, আমি কি কাজ। তো ওই বেঁচে থাকার লঙ্ঘন ছিল দুটো ছোটো বাচ্চা, জয় আর পুতুল। মানে আমরা দুইটা বোন তো কোথায় ছিটকে, কে আমাদের খাবার দেয়, কে দেয়, ওরা কান্নাকাটি করতো, ওদের জন্য উঠেই যতটুকু যা করার। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে এইভাবে ঘরে বসে কানলে তো কোনো কিছু হবে না। তখন আমি সিদ্ধান্ত নিই আমি চলে আসি লন্ডনে, আপা ওখানে থাকেন। পরে এখানে এসে আমি আস্তে আস্তে সব ওই লন্ডন আসলাম কোন ইয়ারে? আমি 76 ডিসেম্বর। লন্ডন মানে কোন ইয়ারে আপনার চাচা কিলবানি চাচা বলে আছে, বিয়ে তো এখানে হয়েছে। চাচা আমি যখন আসলাম এখানে তখন আমার এখানে ছিলাম প্রায় 1.5 বছর দিল্লিতে। তো বুঝতে পারেন যে একটা ওই বয়সী ঘরের মধ্যে থাকা, তারপরে ইউনিভার্সিটিতে আপনার নেহেরু ইউনিভার্সিটি, তারপরে শান্তিনিকেতনে আমার ভর্তি করলো, ভাবলাম যে পড়াশোনা করলো, কিন্তু মন বসে না কিছু না, ভর্তি হয়ে গেলাম সব কিছু। ট্রেনে উঠবো, আপনাকে ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে খবর আসলো পশ্চিমবঙ্গ সরকার সিকিউরিটি দিতে পারবে, আবার ফেরত চলে আসলো। ভাগ্যে যেটা না হয় সেটা হওয়ার নেই। শান্তিনিকেতনে আসতে চাইছিলেন? হ্যাঁ, ওইখানে আপনার দিল্লিতে নেহেরু ইউনিভার্সিটি, এদিকে সিমলা, আর ওইদিকে 3টা জায়গায় আমার বসে থাকে। মিসেস গান্ধীর সঙ্গে যখন আসলাম আমি কীভাবে ঘরে সারাদিন বসে আমি ভালো হয়ে যাচ্ছে, আমি একটা কিছু করতে চাই, পড়াশোনা আবার শুরু করতে চাই। ভাবলাম যে বসে বসে কেন্দ্রে তো আর লাভ হবে না, কিছু করতে হবে। তখন সিদ্ধান্ত নিলাম যে লন্ডনে চলে আসে। তখন আমার চাচা ছিলেন, আমার কুকুর ছিলেন একজন জেনারেল মোস্তাফিজ সাহেব, আর্মি চিফ ছিলেন, উনি তখন একটা কোর্সে এখানে আসছিলেন। তো উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি আর ফিরবেন। তখন আমি একটা চিঠি লিখছিলাম যে আপনার তো ফিরতে হবে, ওইখানে জয়েন করতে হবে, কারণ আমাদের এখন অনেক কাজ, দূরে বসে অভিমান করে থাকলে হবে না। আপনি এখানে যান, আস্তে আস্তে করে একদিন না একদিন আমরা, কারণ ওনাকে অনেক অপকষ্ট, অনেক অপমান করতে হচ্ছে, অনেকে মেজারমেন্ট করে বুঝতে দেয় অনেক রকম। আমার খুব স্ট্রং। ওনার বাবা খান সাহেব মোশাররফ হোসেন, ওনার দাদা ছিলেন খান সাহেব, বড় খান সাহেব ছিলেন। কুকুর খুব শক্ত। বলা কেন, ও যখন বললো কুকুর কাছে এখনো সে চিঠিটা রয়ে গেছে, তোর চিঠিটা পেয়ে আমরা রওনা করলাম। তারপরে আমরা আমাদের এখানে আসি, দেখি লেখাপড়া যদি শুরু করতে পারি, আর এখানে আসলে সবার সঙ্গে যোগাযোগ করে বাইরের সবার সাথে। কারণ তখন আমাদের মাথায় আমাদের যে খুনের বিচারটা এদের ধরতে হবে, যেভাবে এত করে একটা অন্যায় এইভাবে, মানে
যদি 10টা মিছিল এসে আমার বাবারে মেরে ফেলতো, আমাদের মনে কোনো দুঃখ ছিল না। 71-এ পাকিস্তানি আর্মিরাও যদি মেরে ফেলতো, দুঃখ ছিল না। কারণ নিজের ঘরের সন্তান, আব্বা যাদেরকে নিজের সন্তান বলে, তখন ওই ডিসিশনটাই না, ওই একটা বোঝালো বেঁচে আছে কেন, আমার তো আসার কথা ছিল না। আমার তো আসার কথা দুলা ভাই যেহেতু এখানে, আমার তো আসার, আমার তো অনুমতি নেওয়া, মানে আমার মাকে ছাড়া এত হাসি কেন তোমাদের সারা জীবন কাম এইভাবে। আমরা আরও হাসি, দুলা ভাই যত বলে আমরা আরও হাসি। প্রথম যেদিন আসলেন না, এটা হলো ব্রাসেলস, যেদিন লন্ডন থেকে এসে থেকে চারিদিক দিয়ে তারপর আমাকে ডাক্তারে তাড়াতাড়ি একটু ঢাকায় বলি, রাত্রে উঠে ঢাকায় লন্ডনে যাওয়ার জন্য চেষ্টা করলাম, ঢাকায় ঘুমানোর চেষ্টা করলাম, কোনো কিছুই হলো না। নানা ধরনের নানা কথা। হুমায়ুন রশিদ সাহেব ফোন করলেন। তুমি তখন কোথায়? হুমায়ুন রশিদ সাহেব ওনারাই মানে আবহাওয়ার কাছে প্রপোজাল করতেছে। পরে আবার যখন আমি লন্ডনে, তখন ওনারা আবার খোকা চাচার কাছে, আপার কাছে, প্রথম আপনার কাছে এই প্রস্তাবটা আমার আব্বা, তখন উনি বেঁচে থাকতেই আলোচনা চলছিল, আলোচনা না প্রপোজাল আসছিল আর কি। তো তখন বড় ভাইদের বিয়ে হয়ে গেল, তখন অতটা রাগায়নি। আর আবার আমার শ্বশুরের থেকে আমরা আবার যোগাযোগ করলাম খোকা চাচার কাছে, কারণ খোকা চাচার ঠিকানাটা তখন তারা জানতো। তখন আপাকে, আমার আপাকে তারা সমস্ত চিঠি আবার খোকা চাচা আপাকে পাঠালেন। আপা বললো যে রেহানার সিদ্ধান্ত। তা আমি তখন দেখলাম যে উনি পড়তে আসছে সাবমেন্টালে, যখন এটাই আমার জন্য একটা একটা ঠিকানা, মাথার উপরে একটা মানে 12 জন গার্জিয়ানের থেকে একজন গার্জিয়ান, আমার শ্বশুর শাশুড়ি, ওনারা একজন তখন আবার আরও সাহসটা আরও বাড়লো। যেমন আমি সবার সাথে যোগাযোগ করতেছি, আশার ভাই, আমাদের সেলিম ভাই, এনাদের সাথে আস্তে আস্তে আমি যোগাযোগ শুরু করি। তারপরে মাথার মধ্যে আমার ছিল যে স্যার টমাস উইলিয়াম, উনি আবার কেস করছেন আগরতলা, আমি ওনাকে যেভাবে খুঁজে পেয়েছি অনেক সময়। এখন আমার মেয়ে পার্লামেন্টে কাজ করে, আমরা কি সুন্দর করে পার্লামেন্টে ঢুকে যাই। আমার 6 মাস থেকে 1 বছর শুধু আমার ফোন নাম্বারটা জোগাড়, সাহায্য করার মতন কেউই দেয় না, কেউ দিতে চায় না। আর ফোন গাইডেও ফোন নেই, তখন উনি কিউসি হয়ে গেছে। বহু কষ্টে সেই ফোন আমাকে জোগাড় করে যখন ফোন করলাম, উনি যোগাযোগ করলেন। এবং এটা 79 মানে এতদিন সময় লেগেছে। এর মধ্যে যারা ছিলেন আমার আব্বার খুব ক্লোজ, সবার সাথে বলি, যারা পারে। আমি তো জানিও না যে একটা লাইন যে লিখে কার কাছে কি অ্যাপ্লাই করবো, কীভাবে কী করবো, সেই জিনিসটাও তো জানি না। আমি কারো নাম নিতে চাই না।